আজ একজন সাধারণ পর্যটক হিসেবে লিবিয়া ভ্রমণ করা অসম্ভব। ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে, কোনো ঐক্যবদ্ধ সরকার নেই এবং কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠী রাস্তাঘাট শাসন করছে। মাত্র ১৫ বছর আগেও এই দেশটি ছিল আফ্রিকার সবচেয়ে ধনী দেশ, যেখানে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে একটি করে অ্যাপার্টমেন্ট দিত এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করত। কিন্তু তারপর কয়েক মাসের মধ্যেই সবকিছু ভেঙে পড়ল। এক উন্মত্ত জনতা স্বৈরশাসককে ক্যামেরার সামনে ছিন্ন ভিন্ন করে হত্যা করল এবং দেশটি এমন এক নরকে পরিণত হলো যেখানে দিনের আলোতে খোলা বাজারে মানুষকে জীবন্ত বিক্রি করা হয়। লিবিয়ার কি হয়েছে এবং কেন গোটা বিশ্ব এ বিষয়ে নীরব থাকতে পছন্দ করে, আমি এখন আপনাদের আসল ঘটনাগুলো জানাব। লিবিয়া উত্তর আফ্রিকায় মিশর ও তিউনিসিয়ার মাঝে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং এর ভূখণ্ডের ৯০% জুড়ে রয়েছে সুবিশাল সাহারা মরুভূমি। এই উত্তপ্ত বালির নিচে রয়েছে আফ্রিকার বৃহত্তম তেলের ভাণ্ডার, প্রায় ৪৮ বিলিয়ন ব্যারেল, যা লিবিয়াকে এক অসাধারণ জীবনযাত্রার মানসহ অবিশ্বাস্যভাবে ধনী একটি দেশে পরিণত করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক তথ্যটি আরও গভীরে নিহিত। মরুভূমির নিচে রয়েছে বিশুদ্ধতম স্বাদু পানির বিশাল জলাধার, যা সেখানে হাজার হাজার বছর ধরে জমা হয়েছে। এই ভূগর্ভস্থ হ্রদগুলোতে এত পরিমাণ পানি রয়েছে যা দিয়ে কোনো বৃষ্টিপাত ছাড়াই ২০ বছর ধরে সমগ্র উত্তর আফ্রিকায় সরবরাহ করা সম্ভব। ১৯১১ সালে ফ্যাসিবাদী ইতালি লিবিয়া আক্রমণ করে এবং আফ্রিকার ইতিহাসে অন্যতম নৃশংস ও রক্তক্ষয়ী উপনিবেশ স্থাপন অভিযান শুরু করে। ইতালীয়রা মরুভূমির ঠিক মাঝখানে কার্যত বন্দি শিবির তৈরি করেছিল, যেখানে ১ লক্ষেরও বেশি লিবীয়, দেশের মোট জনসংখ্যার ১/৪ ক্ষুধা, তৃষ্ণা এবং রোগে ধীরে ধীরে মারা গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের উর্বর উপকূলীয় ভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল, যা পরে ইতালীয় বসতি স্থাপনকারীদের দেওয়া হয় এবং যে কোনো প্রতিরোধ প্রকাশ্য মৃত্যুদণ্ড ও গণগুলি বর্ষণের মাধ্যমে দমন করা হয়েছিল। ইতালি ১৯৩২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত লিবিয়া শাসন করেছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের কাছে তাদের সেনাবাহিনী পরাজিত ও বিতাড়িত হয়। ১৯৬৯ সালেও পরিচিত ২৭ বছর বয়সী লেফটেন্যান্ট মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে একদল তরুণ সামরিক কর্মকর্তা রাজাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে। গাদ্দাফি ছিলেন গভীর মরুভূমির এক বেদুইন মেষপালকের সাধারণ ছেলে। তিনি ধনী রাজাদের এবং সমগ্র পশ্চিমা বিশ্বকে ঘৃণা করতেন এবং লিবিয়াকে একটি মহান আরব শক্তিতে পরিণত করার ও ঔপনিবেশিকদের উপর প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখতেন। অভ্যুত্থানের ঠিক প্রথম দিনগুলোর মধ্যেই তিনি সমস্ত তেল জাতীয়করণ করেন, বিদেশি সংস্থাগুলোকে বহিষ্কার করেন এবং নিজের উদ্ভট নিয়ম অনুযায়ী একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র গঠন শুরু করেন। গাদ্দাফি নিজেকে রাষ্ট্রপতি বলতে অস্বীকার করেন। তিনি বিপ্লবের ভ্রাতৃপ্রতিম নেতা উপাধিটি তৈরি করেন এবং পরবর্তী ৪২ বছর ধরে সীমাহীন ক্ষমতা নিয়ে একজন নিরঙ্কুশ স্বৈরশাসক হিসেবে লিবিয়া শাসন করেন। গাদ্দাফি বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে ভিন্ন এক ব্যক্তিগত নিরাপত্তা দল তৈরি করেছিলেন। সরাসরি অ্যাসল্ট রাইফেল হাতে ২৪ ঘন্টা ঠিক ৪০ জন নারী দেহরক্ষী তাকে সঙ্গ দিত। স্বৈরশাসক নিজে তাদের চেহারা ও শারীরিক সক্ষমতা দেখে সব নারীকে বেছে নিতেন। তারা কঠোর বিশেষ বাহিনীর প্রশিক্ষণ নিত এবং নেতার জন্য জীবন দেওয়ার শপথ নিত। তাদের বেশিরভাগকে কুমারী থাকতে হতো। গাদ্দাফি এই সশস্ত্র নারী রক্ষীদের সঙ্গে সর্বত্র যেতেন। অন্য দেশে আনুষ্ঠানিক আলোচনায়, সামরিক কুচকাওয়াজে, এমনকি যখন তিনি মরুভূমিতে তার বেদুইন তাঁবুতে ঘুমাতেন তখনও। পশ্চিমা গণমাধ্যম তাদের গাদ্দাফির অ্যামাজন নামে অভিহিত করে এবং তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করে। অন্যদিকে স্বৈরশাসক নিজেও প্রকাশ্যে ঘোষণা করেন যে নারীরা পুরুষদের চেয়ে তাকে ভালোভাবে রক্ষা করে, কারণ তারা নাকি বেশি অনুগত এবং সম্পূর্ণ নির্ভীক। গাদ্দাফির শাসনামলে প্রতিটি লিবীয় পরিবার রাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে একটি অ্যাপার্টমেন্ট বা এমনকি একটি আস্ত বাড়ি পেত। আইনত ব্যক্তিগত ভাড়া আবাসন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
নাগরিকদের জন্য সকল স্তরের শিক্ষা এবং সমস্ত স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে ছিল এবং রাষ্ট্র বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাতো, যার সমস্ত খরচ রাষ্ট্র বহন করত। প্রতিটি নবদম্পতিকে নতুন পরিবার শুরু করতে সাহায্য করার জন্য বিয়ের পরপরই নগদ $50,000 দেওয়া হতো এবং 1 লিটার পেট্রোলের দাম 1 বোতল পানীয় জলের চেয়েও কম ছিল, মাত্র 14 সেন্ট। গাদ্দাফি মহান মানবসৃষ্ট নদী নামে একটি বিশাল প্রকল্প চালু করেন। এটি ছিল 4000 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপের এক কল্পনাতীত ব্যবস্থা, যা সাহারার নিচ থেকে সরাসরি উপকূলীয় শহরগুলিতে বিশুদ্ধ জল পাম্প করে নিয়ে আসত। 2009 সালে গাদ্দাফি একটি বৈপ্লবিক প্রস্তাব পেশ করেন। আফ্রিকার সকল দেশের জন্য স্বর্ণ দিনার নামে একটি একক মুদ্রা তৈরি করা, যা রিজার্ভ থেকে আসা প্রকৃত স্বর্ণ দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত হবে। তার পরিকল্পনা ছিল সমগ্র আফ্রিকা তাদের তেল ও সম্পদ আমেরিকান ডলারের পরিবর্তে শুধুমাত্র এই নতুন মুদ্রার বিনিময়ে বিক্রি করবে, কারণ আমেরিকান ডলার বিদ্যমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। কিন্তু একই সময়েই গাদ্দাফি বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয়ভাবে অর্থ ও অস্ত্র দিয়ে পৃষ্ঠপোষকতা করতেন এবং তার এজেন্টরা বিভিন্ন দেশে নিয়মিত যাত্রীবাহী বিমান উড়িয়ে দিত ও জিম্মি করত। 1988 সালে লিবিয়ার গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ডের আকাশে একটি যাত্রীবাহী বিমানে বোমা পেতে রাখে, এতে 270 জন নিরীহ মানুষ নিহত হয় এবং সমগ্র বিশ্ব সর্বসম্মতিক্রমে লিবিয়ার কঠোর শাস্তির দাবি জানায়। টানা 10 বছরের কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর 2003 সালে গাদ্দাফি অপ্রত্যাশিতভাবে সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার ব্যক্তিগত দায় প্রকাশ্যে স্বীকার করেন এবং সকল ভুক্তভোগীর পরিবারকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেন। তিনি স্বেচ্ছায় তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করেন, যাচাইয়ের জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা সরকারগুলোর সাথে সক্রিয়ভাবে সহযোগিতা শুরু করেন। দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পশ্চিমা নেতারা একের পর এক গাদ্দাফির সাথে বন্ধুত্বপূর্ণ বৈঠক ও করমর্দনের জন্য আসেন এবং বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিগুলো সস্তায় তেল উত্তোলনের জন্য লিবিয়ায় ফিরে আসে। সবাই ভেবেছিল যে সেই রক্তপিপাসু স্বৈরশাসক সত্যিই বদলে গেছে এবং লিবিয়া অবশেষে একটি স্বাভাবিক সভ্য দেশে পরিণত হচ্ছে, কিন্তু এই বিভ্রম ছিল ক্ষণস্থায়ী। 2011 সালে আরব বিশ্বজুড়ে একের পর এক শক্তিশালী গণবিক্ষোভের ঢেউ বয়ে যায়। ক্ষুব্ধ জনগণ তিউনিসিয়া ও মিশরে স্বৈরশাসকদের উৎখাত করে রাস্তায় নেমে আসে এবং স্বাধীনতার দাবি জানায়। ফেব্রুয়ারিতে লিবিয়াতেও গণবিক্ষোভ শুরু হয়। প্রথমে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গাদ্দাফির 42 বছরের একনায়কতন্ত্রের পর তার অবিলম্বে পদত্যাগের দাবিতে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসে। গাদ্দাফি সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার অনুগত সৈন্যরা পরিকল্পিতভাবে রাস্তায় শত শত বিক্ষোভকারীকে হত্যা করে, কিন্তু জনগণ পিছু হটেনি এবং সামরিক অস্ত্রের ডিপো দখল করতে শুরু করে। মাত্র কয়েক দিনের মধ্যেই তুলনামূলকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হয়। দেশের পুরো পূর্বাঞ্চল দ্রুত সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে আসে, অন্যদিকে পশ্চিমাংশ স্বৈরশাসকের প্রতি অনুগত থাকে। 2011 সালের মার্চ মাসে গাদ্দাফির নৃশংস বাহিনী থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার আপাত মহৎ অজুহাতে ন্যাটো আনুষ্ঠানিকভাবে লিবিয়ার বিরুদ্ধে একটি ব্যাপক বোমা হামলা অভিযান শুরু করে। আমেরিকান ও ইউরোপীয় যুদ্ধবিমানগুলো স্বৈরশাসকের সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিদিন সুনির্দিষ্ট হামলা চালায় এবং দেশজুড়ে পরিকল্পিতভাবে তার ট্যাঙ্ক সামরিক ঘাঁটি কমান্ড পোস্ট এমনকি তার বিলাসবহুল ব্যক্তিগত বাসভবনগুলো ধ্বংস করে দেয়। 7 মাসেরও বেশি সময় ধরে চলা এই অবিরাম সামরিক অভিযানে ন্যাটোর বিমানগুলো 26,000-এরও বেশি উড্ডয়ন সম্পন্ন করে এবং লিবিয়ার ভূখণ্ডে হাজার হাজার টন নির্দেশিত বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো গোপনে লিবিয়ার বিদ্রোহীদের অত্যাধুনিক অস্ত্র ও অর্থ সরবরাহ করে স্বৈর শাসকের বাহিনীর ওপর হামলা সমন্বয় করতে তাদের সাহায্য করে এবং দেশ জুড়ে স্বয়ং গাদ্দাফিকে খুঁজে বেড়ায়। 2011 সালের 20 অক্টোবর গাদ্দাফি যখন তার অবরুদ্ধ শহর থেকে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছিলেন, তখন ন্যাটো বিমান আকাশ থেকে তার গাড়িবহরে বোমা ফেলে।
গুরুতর আহত স্বৈরশাসক আতঙ্কিত হয়ে রাস্তার পাশের একটি নোংরা কংক্রিটের নর্দমার পাইপে লুকিয়ে পড়েন, কিন্তু সশস্ত্র বিদ্রোহীরা দ্রুত তাকে খুঁজে টেনে বের করে আনে এবং সঙ্গে সঙ্গেই রাস্তার মাঝখানে তাকে নির্মমভাবে মারতে শুরু করে। তারা তাকে নির্দয়ভাবে লাথি মারে ও রাইফেলের বাট দিয়ে পেটায়জন সমক্ষে অপমান করে, তার পায়ে গুলি করে এবং এই সব কিছু সেলফোনে ধারণ করে। এই মর্মান্তিক ভিডিওগুলো সঙ্গে সঙ্গে ইন্টারনেট জুড়ে এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এর পরক্ষিপ্ত বিদ্রোহীদের ভিড় থেকে কেউ একজন খুব কাছ থেকে গাদ্দাফির মাথায় গুলি করে। তার রক্তাক্ত দেহটি বেশ কয়েকদিন ধরে একটি শপিং মলের হিমায়ন ইউনিটে প্রদর্শন করা হয়, যেখানে শত শত মানুষ লাশের পাশে ছবি তুলতে আসে। গাদ্দাফির নৃশংস মৃত্যুর পরপরই ঐক্যবদ্ধ লিবিয়া মুহূর্তের মধ্যে অসংখ্য যুদ্ধরত গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। আক্ষরিক অর্থেই শত শত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অবিলম্বে হিংস্রভাবে ক্ষমতা, ভূখণ্ড এবং লাভজনক তেলক্ষেত্রগুলো ভাগাভাগি করতে শুরু করে। বিধ্বস্ত দেশটিতে একই সাথে তিনটি প্রতিদ্বন্দ্বী সরকার আবির্ভূত হয়, প্রত্যেকেই উচ্চস্বরে নিজেদের বৈধতা ঘোষণা করে এবং নিজস্ব সেনাবাহিনী ও পুলিশ দিয়ে একটি পৃথক অঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে। কালোবাজারে এত বেশি অস্ত্র ছিল যে সেগুলো রাস্তার বাজারে শাকসবজির মতোই অবাধে বিক্রি হতো। মেশিন গান, গ্রেনেড লঞ্চার, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এমনকি বিমান বিধ্বংসী কামানও মাত্র কয়েকশো ডলার নগদে কেনার জন্য পাওয়া যেত। সশস্ত্র জঙ্গিরা ক্রমাগত বিমানবন্দর ও সরকারি ভবন দখল করত। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিয়মিত মুক্তিপণের জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের অপহরণ করত এবং রাজধানীতে প্রতি রাতে মর্টার ও কামান দিয়ে গোলাবর্ষণ করা হতো। নতুন লিবিয়ার বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ করেই খোলা আকাশের নিচে সত্যিকারের দাস বাজার গজিয়ে উঠল, যেখানে দিনের আলোতে জীবন্ত মানুষ বিক্রি করা হতো। এরা ছিল আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে আসা হতভাগ্য শরণার্থী, যারা লিবিয়ার মধ্য দিয়ে চোরাপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় পাচারকারীরা সরলমনা অভিবাসীদের ভূমধ্যসাগর পেরিয়ে দ্রুত নৌকায় করে ইতালিতে পৌঁছে দেওয়ার লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছাকৃতভাবে প্রলুব্ধ করত, কিন্তু তার পরিবর্তে তাদের ধরে নিয়ে কার্যত দাসত্বে বিক্রি করে দেওয়া হতো। সুস্থ পুরুষদের জনপ্রতি মাত্র $400 কঠোর শ্রমের জন্য বিক্রি করা হতো। নারীদের গৃহকর্মে বাধ্য করা হতো বা যৌনদাসীতে পরিণত করা হতো এবং ছোট শিশুদের নির্মমভাবে তাদের বাবা মা থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। আন্তর্জাতিক সাংবাদিকরা গোপনে অনুপ্রবেশ করে লুকানো ক্যামেরা দিয়ে এই ভয়াবহ বাজারগুলোর চিত্র ধারণ করেন। যা দেখেছিল তাতে সমগ্র সভ্য বিশ্ব পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু কেউই আসলে কিছু করেনি। লিবিয়ায় এমন কোনো সরকারই ছিল না যা এটি থামাতে সক্ষম। প্রতি বছর আফ্রিকার কয়েক ডজন দরিদ্রতম দেশ থেকে 10 লক্ষেরও বেশি মরিয়া শরণার্থী ও অবৈধ অভিবাসী যুদ্ধ, দুর্ভিক্ষ এবং দারিদ্র্য থেকে বাঁচতে লিবিয়ার বিধ্বস্ত ভূখণ্ডের মধ্য দিয়ে সমৃদ্ধ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। তাদের পর্যাপ্ত খাবার বা বিশুদ্ধ জল ছাড়া জনাকীর্ণ নোংরা শিবিরে জোর করে আটকে রাখা হয়, নিয়মিত গরম লোহা দিয়ে নির্যাতন করা হয় এবং দেশে থাকা তাদের দরিদ্র আত্মীয়দের জন্য বিশাল অঙ্কের মুক্তিপণ দিতে বাধ্য করা হয়। সেখানে সংক্রামক রোগ বা মারধরের কারণে অনেকেই মারা যায়। একই সময় বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বিদেশি ভাড়াটে সৈন্য পতনোন্মুখ লিবিয়ায় ভিড় জমিয়েছে। রাশিয়া, সিরিয়া, সুদান এবং তুরস্কের পেশাদার সৈন্যরা, যারা সবাই শুধুমাত্র যুদ্ধরত পক্ষগুলোর পক্ষে বিপুল পরিমাণ অর্থের জন্য লড়াই করছে। পুরো দেশটি ভাড়াটে যুদ্ধের এক রক্তাক্ত রণাঙ্গনে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি যুদ্ধরত পক্ষই বিভিন্ন বিদেশি রাষ্ট্রের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থে সক্রিয়ভাবে সমর্থিত। লিবিয়ার তেল এখনও নির্ভরযোগ্যভাবে উত্তোলন করা হচ্ছে এবং বিশ্ব বাজারে সফলভাবে বিক্রি হচ্ছে, যদিও পুরো দেশটি বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত। আসলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তেল বন্দরগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং নির্মমভাবে নিজেদের মধ্যে মুনাফা ভাগ করে নেয়। লাভজনক তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে অবিরাম রক্তক্ষয়ী লড়াই চলছে। প্রতিশোধ হিসেবে তেল টার্মিনাল ও গুদামগুলোতে নিয়মিত হামলা চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপর আবার দখল করা হয়, আর রপ্তানির পরিমাণ অনিয়মিতভাবে কমে আবার বাড়ে।
তেল বিক্রি থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ বিধ্বস্ত দেশ পুনর্গঠন বা জনগণকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় না, তা কেবল যুদ্ধবাজ নেতা ও লোভী বিদেশি তেল কোম্পানিগুলোর ব্যক্তিগত পকেটে চলে যায়। এত সব প্রতিশ্রুতির পর সাধারণ লিবীয়দের কিছুই অবশিষ্ট থাকে না। বাড়িগুলোতে প্রতিদিন 10 ঘন্টা বিদ্যুৎ থাকে, না হাসপাতাল ও ক্লিনিকগুলো পুরোপুরি বন্ধ এবং শিশুরা বছরের পর বছর ধরে স্কুলে যেতে পারেনি। আজ লিবিয়ার ভয়াবহ পরিস্থিতির কথা বিশ্ব সংবাদে প্রায় উল্লেখই করা হয়। নাজদীয় সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার যুদ্ধে স্বৈরশাসক গাদ্দাফির আমলের চেয়েও অনেক বেশি মানুষ মারা গেছে এবং বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষ এখনও নিত্য নৈমিত্তিক দারিদ্র্য ও মারাত্মক আতঙ্কের মধ্যে বাস করছে। একসময় সমগ্র আফ্রিকার সবচেয়ে ধনী ও সমৃদ্ধ একটি দেশ, যেখানে প্রত্যেক নাগরিকের নিজস্ব বাড়ি ছিল এবং তারা বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পেত, তা এখন ভবিষ্যৎ বা আশাহীন এক ব্যর্থ রাষ্ট্রে সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছে। পশ্চিমা রাজনৈতিক নেতারা যারা গণতন্ত্র ও মানবাধিকারের নামে লিবিয়ায় এত সক্রিয়ভাবে বোমা হামলা চালিয়েছিল, তারা এখন আর তা একেবারেই মনে রাখে না। তাদের সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে, বাঞ্ছিত স্বৈরশাসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এরপর সাধারণ মানুষের কি হলো তা আর কোনো গুরুত্ব রাখে না। এটি একটি সত্য ঘটনা যে কিভাবে মাত্র কয়েক মাসের সক্রিয় যুদ্ধ একটি সম্পূর্ণ সচল দেশকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, যাকে বহু বছর পরেও পুনরায় একত্রিত করা অসম্ভব বলে প্রমাণিত হয়। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। সবকিছু সংক্ষিপ্ত এবং সরাসরি মূল বিষয়ে বলা হয়েছে।